সবাইকে শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আপনারা ভালো আছেন এটা বলতে পারছি না, কারণ হচ্ছে পুরো দেশ জুড়ে চলছে বন্যা। পরিস্থিতি এতই নাজুক যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোনোভাবেই ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না। বাস্তবতা যারা সামনে যায়নি তারা আসলে এটা বর্ণনা করে বা ভিডিও দেখে কখনো উপলব্ধি করতে পারবে না যে মানুষের সীমাহীন কষ্ট কোথায় গিয়ে পৌঁছেছে। মানবতা এত বেশি বিপর্যস্ত আজকে, সেখানে আমাদের যৌথ বাহিনী খুব সাহসিকতার সহিত মোকাবেলা করার চেষ্টা করছে। সাথে আছে আমাদের বেশ কিছু স্বেচ্ছাসেবী দল এবং ব্যক্তি প্রতিষ্ঠানও। তো খুব সম্প্রতি আমরা সমন্বয় করে একে অপরের সাথে কি পরিমাণ সংগঠিত না থাকলে দেশ এভাবে করে আমরা স্বাধীনতা পেতাম না নতুনভাবে। আর সেই ঐক্যজোটকে নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ হয়ে সবাই বন্যা মোকাবেলায় নেমেছে। এক একজন তার সর্বোচ্চ সামর্থ্য অনুসারে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে, সাহায্য করছে। যথাযথ ব্যবস্থার মাধ্যমে ত্রাণ যাচ্ছে, কিন্তু এত বেশি পানি, এত বেশি নৌযান, এগুলোর এত বেশি অপ্রতুলতা, যেটার কারণে একদম যে জায়গাগুলোতে মানুষ সীমাহীন কষ্টে আছে, খাওয়ার পানি পর্যন্ত নেই, সেই জায়গাগুলোতে পৌঁছানো আসলে কষ্টসাধ্য হচ্ছে। আর এর মধ্যে বিদ্যুৎ নাই, কারোর সাথে কমিউনিকেশনসের সম্ভব হচ্ছে না। টাওয়ারগুলো বন্ধ হওয়ার কারণে টাওয়ারগুলোর যে মেশিন রুম সেগুলো কিন্তু পানির নিচে চলে গেছে, যেটার কারণে অনেকগুলো বাংলা লিঙ্ক ছাড়া, আমি ফেনী অঞ্চলের কথা বলছি সব, বিশেষ করে বাংলা লিঙ্ক ছাড়া অন্য কোনো মোবাইলে কাউকে পাওয়া যাচ্ছে না ঠিক মতো। একমাত্র আমরা আল্লাহর নিকট দোয়া করা ছাড়া, আমরা যারা শহরে আছি, কি পরিমাণ যে আল্লাহ ভালো রেখেছে এটা শুকর আদায় করে আসলে শেষ করা যাবে না। যাই হোক, আমরা সবসময় যেন বন্যার্তদের পাশে দাঁড়াই, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের শেষে যেন আমরা একটু দোয়া করি, সবাই যেন সহি সালামতে থাকে। আর হচ্ছে এতক্ষণ যে বর্ণনাটা করলাম এটা অবশ্যই দুঃখজনক, কষ্টসাধ্য। এর মধ্যে দেখেন, ভাত খাওয়ার পরে টিভি সেটের সামনে বসলাম, দেখলাম বাংলাদেশ পাকিস্তানের সাথে 10 উইকেটে টেস্ট জিতেছে। এত দুঃখ দুর্দশার মধ্যে একটা সুখের খবর, যদি এটা এনজয় করার মতো মানসিকতা কোনো কিছুই নেই। তারপরেও বলবো যে সাবাসী বাংলাদেশ, এগিয়ে যাও। চলুন, সব কিছু ভিতরে ছাপিয়ে উঠবে আমাদের যদি আর্থিক সামর্থ্যতা সঠিকভাবে না থাকে, নিজের ক্যাশ ফ্লোটা নিজের মধ্যে সঠিকভাবে না থাকে। আসলে তখন আমি যে কথাগুলো বললাম অনেকের কাছে হয়তো বিরক্তিকর মনে হবে, কারণ অনেক যারা পুঁজিবাজারের সাথে সম্পর্কিত তাদের পকেটে আসলে টাকা পয়সা খুব একটা নাই। সেটা আমরা বাজারের চিত্র দেখলে বলতে পারি। গতদিন 10 থেকে 12টা শেয়ার পর্যায়ক্রমে বাড়িয়ে 100 পয়েন্ট বাড়িয়েছে। আজকে সেই শেয়ারগুলোই পতনের কারণে মাত্র 67 বেড়েছে, যেটা 5700-কে পরিপূর্ণতা দিয়েছে। আর 124টা অ্যাডভান্স দেখলে বোঝা যায় এই প্লাসের কোনো আসলে ভ্যালু নেই, 240টা ডিক্লাইন। আমরা টপ 20 দিকে তাকালে একটু বলতে পারবো, যেমন মিডল্যান্ড ব্যাংক, জিপি সামান্য দর হারিয়েছে, স্কয়ার ফার্মা আবার দাম বেড়েছে, এরকম ব্র্যাক ব্যাংক, এটা সেটা অনেকগুলো শেয়ার যেগুলো নাম না বললেই নয়। ব্যাংকগুলোকে দিয়ে জোরালোভাবে চেষ্টা চালানো হচ্ছে, তারপরও কিন্তু বাজার টিকানোটা আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। চারিদিকে এত সমস্যা, এর মধ্যে পুঁজিবাজার কিভাবে সুস্থ থাকবে এটা আপনারা ভালো বলতে পারবেন।
তারপরে হচ্ছে 598 কোটি টাকা ট্রেড হয়েছে এর মধ্যেও, যেটা একদম মন্দের ভালো আমি বলবো। আমরা এখন চলুন আজকে কি কি শেয়ারের দাম বেড়েছে সেটা একটু চেক করে ফেলি। এই ফাঁকে আমরা মিডল্যান্ড ব্যাংকে হল্ট একটু দেখেছি। মিডল্যান্ড ব্যাংকের আমরা চার্টটা দেখি, এটা কি কারণে হল্ট করলো। চার্টের তো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। মিডল্যান্ড ব্যাংক, আমরা এটা নিয়ে আরো কয়েকবার আলাপ হয়েছে। আমরা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি মার্কেট খারাপ অবস্থায় কিন্তু এই শেয়ারটা ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। আজকে একদম চরমভাবে সে ব্রেকআউট করে হিস্ট্রিতে চলে যাচ্ছে, নিউ হিস্ট্রিতে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি, এটা ওর ইতিহাসের মানে সর্বোচ্চ না হলেও কাছাকাছি। যেন আমরা সর্বশেষ এই ভলিউমটা দেখেছিলাম 18 জুলাই 23, তারপরে কিন্তু এত বড় ভলিউম আর আমরা দেখিনি, তার আগে পরে কোথাও না। সেটা ছিল সামান্য একটা সুইং এর আপ ট্রেন্ডের শেষ। তো যেটা ব্রেকআউট করে উপরে উঠে এত ভলিউম করার পরেও কিন্তু পড়ে যায়। তো সেই জায়গাটায় তখন প্রাইস ছিল 17-18 টাকা, আর এখন প্রাইস হচ্ছে 26-26.5 টাকা। তো সম পরিমাণ ভলিউম হচ্ছে, তো কম ভলিউম দিয়েও কিন্তু শেয়ারটাকে হল্টেড করানো গেছে। তো এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি, মানে এখন কম ভলিউম দিয়েও আগের চাইতে অনেক বেশি দামে একটা শেয়ারকে হল্টেড করা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে এখানে আগের চাইতে এখন সেলারের সংখ্যা অনেক কম, যেখানে শেয়ার পাওয়া যায়নি। আর এই জায়গাটাতে অনেক বেশি সেল ক্লাইম্যাক্স ছিল। আমরা পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করতে পারলে শেয়ারটার আরো কতটুকু কি গতিময়তা পাবে কি পাবে না সেটা বুঝতে পারতাম। আর হচ্ছে এই ভলিউমটা আগামী দিন কি করে সেটার উপর ডিপেন্ড করে আসলে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিন কি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে। যাই হোক, আমরা একটা ব্যাংক নিয়ে এতক্ষণ কথা বলার সময় আসলে আমাদের নাই। তো যে বাকি যে শেয়ারগুলোর মধ্যে দেখতে পাচ্ছি প্রগতি ইন্স্যুরেন্সকে, আর অন্যান্য শেয়ারগুলো খুব বেশি একটা দাম বাড়েনি, এই 20, 30, 50 পয়সা করে দাম বেড়ে যতটুকু কাজ করেছে। এর মধ্যে একটা শেয়ার না বললে নয়, যেমন জেএমআই হসপিটাল, যেটা কয়েকদিন খুব ভালো বেড়ে একটা সাপোর্ট জোনে এসে আজকে আবার বাড়ার চেষ্টা করছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সিপার্ল ঘুরে দাঁড়ানোর জন্য রেডি হচ্ছে। এটার সাপোর্ট জোন ছিল 55 থেকে 56 টাকা। আমাকে আপনারা অনেকে হয়তো প্রশ্ন করেছিলেন, আমার যতটুকু মনে পড়ে গত সপ্তাহে সাপোর্ট রিয়েল সাপোর্টটা জানার জন্য আমি এক্স্যাক্টলি 55 থেকে 56 বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকালকেও দাম পড়ে 53-40 এসছে, আজকেও প্রায় 52-10 লোয়ার সার্কিট হিট করে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তো এক্স্যাক্টলি এত বড় দীর্ঘ পতনের পরে একটা শেয়ার একদম পরিপূর্ণভাবে একটা সংখ্যায় প্রকাশ করে সাপোর্ট আসলে বলা যায় না, কারণ এই সাপোর্ট থেকে একটা ছোটখাটো রিভার্সাল হবে। যে রিভার্সালটা হয়তো 60-62 টাকা পর্যন্ত গেলেও আমরা কিন্তু ভুলে গেলে চলবে না, এই শেয়ারটার আমরা তলানি পেয়েছিলাম 42 থেকে 45 টাকায়। সেটা আপনারা একটু খেয়াল করলে বলতে পারবেন, এটা আমি এর আগের অ্যানালাইসিসে কিন্তু বলেছিলাম। আমরা যদি মান্থলিও শেয়ারটাকে দেখি, আর এটার যদি ডাউন যে ফলটা হচ্ছে সেই ফলিংয়ের শেষ পর্যন্ত শেয়ারটা আসবে কিনা সেটার জন্য কিন্তু আমরা এর আগে অ্যানালাইসিস দিয়েছিলাম। এমনকি সম্ভাব্যতা যাচাই করে একটা কথা বলেছিলাম, 55 থেকে একবার ঘোরার জায়গা আছে, আর ফাইনালি এটা একেবারে 42-43ও আসার একটা অপরচুনিটি আছে। তো সেই ক্ষেত্রে এই যেমন এখন মাসের প্রায় 25 তারিখ, এই সপ্তাহটা যদি শেয়ারটা বাড়ে হয়তো ক্যান্ডেলটা যদি 61-62 চলে যেতে পারে, তাহলে ক্যান্ডেলটা একটা পরিপূর্ণতা পাবে, হয়তো আমরা একটা রিভার্সাল ক্যান্ডেল পেয়েও যেতে পারি মান্থলি।
তবে মান্থলি যদি আমরা নাও পাই রিভার্সাল ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা হয়তো উইকলি একটা ক্যান্ডেল, ভালো একটা ক্যান্ডেল পেতে পারি। তো সেই ক্যান্ডেলটা আজকে শুরু হয়েছে, সপ্তাহে যেহেতু প্রথম দিন, ডে ক্যান্ডেল যেটা, উইকলি ক্যান্ডেলও অলমোস্ট সেম, সিমিলার। তবে এই ক্ষেত্রে এই সপ্তাহের ক্যান্ডেলটা কিভাবে শেষ করবে সেটার উপর ডিপেন্ড করে আমরা আগামী সপ্তাহে বলতে পারবো এই শেয়ারটার গতিপথ কতটুকু হবে। তো যারা হোল্ডিংসে আছেন তারা 60 পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে পরের সপ্তাহে বোঝা যাবে। আর উত্থানকৃত শেয়ারগুলোর মধ্যে তেমন আলোচনা তেমন কিছু নেই। আর অনেকে আবার আইপিডিসি সম্বন্ধে জানতে চায়। আইপিডিসি একটা সুইং স্টার্ট হওয়ার কথা, সেই সুইংটাতে গতদিন আর আজকে মিলে যতটুকু বেড়েছে, তারপরে ছোটখাটো একটা রেজিস্ট্যান্স ছিল, সেই জায়গাটা আজকে বাধাপ্রাপ্ত হয়ে যে টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সেটা মোটেও সৌন্দর্য নয়। তো আজকে অধিকাংশ শেয়ারের ক্যান্ডেলই কিন্তু আসলে ভালো না, ইনক্লুডিং আমাদের ইন্ডেক্স। তো সেক্ষেত্রে ইন্ডেক্সের ক্যান্ডেলটা সাথে মিল করে আমাদের পুরো বাজার যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু ভুল হবে, কারণ ইন্ডেক্স উত্থান বা পতনে আমাদের এখানে 110 শেয়ারের সম্মিলন ঘটে, উত্থান বা পতন। তো সেক্ষেত্রে যেহেতু পতনের সংখ্যায় শেয়ার বেশি ছিল, আমরা ধরে নিলাম যে এটা একটা ডোজি ক্যান্ডেল, অথবা ডোজি ক্যান্ডেলই তো করেছে, এটা গ্রেভ ইস্টার্ন ডোজির উল্টোটা এটা। তো এখন আগামী দিন তাহলে কি করতে পারে, আমরা যদি এই তিনটা ক্যান্ডেলকে নিয়েও চিন্তা করি, আমরা এই রেড ক্যান্ডেলের এখনো হাই থেকে অতিক্রম করতে পারিনি, 5715কে অতিক্রম করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই রেড ক্যান্ডেলের হাইটা কমপ্লিট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মার্কেট এখনো ডাউন ট্রেন্ডই আছে, আমরা এটা বলবো আপাতত। আর মার্কেটের সাপোর্ট জোন কোথায় আছে, 5605-এ, আর রেজিস্ট্যান্স জোন আছে 5715-তে, প্রায় 100 পয়েন্টস, যেটা গতদিন বেড়েছে। এর আগেও একদিন বেড়ে আমাদের চার্টটাকে নষ্ট করেছে, আমাদের আস্থাটা কেউ ধ্বংস করেছে বলা যেতে পারে। আমরা গতদিনের ক্যান্ডেলটাকে অলমোস্ট সেটা চিন্তা করব। তবে মার্কেট গতদিনের ক্যান্ডেলটা থেকে একটা রিভার্সাল হবে, এটা কিন্তু আমাদের অনুমেয় ছিল। আমার চার্ট যেহেতু ড্র করা আছে, নতুনভাবে চার্ট ড্র করতে না যাওয়াটাই বেটার। এই চার্টটা সম্বন্ধে আপনারা জানেন, এটা ড্র করা আছে নির্দিষ্ট একটা চ্যানেলের মধ্যে। আমি চার্টটাকে ড্র করেছি, গতদিন যেটা বলেছিলাম সেটা ছিল এই যে আমার একটা জোন ড্র করা আছে, সেই জোনটা থেকে আগে প্রাইস বের হয়ে যেতে হবে। 5773 যদি ওভারকাম করে আমরা ফাইনালি নতুন একটা ট্রেন্ডে চলে যাব, এই কথাটা গতদিনের বলা ছিল। আর যদি এই বক্সের মধ্যে থাকেও আমরা ধরে নিব যে এটা সাইডে মুভমেন্ট ক্রিয়েট করে তারপরে বাড়বে। তো দেশে যেহেতু এত ধরনের সমস্যা রয়ে গেছে, আসলে হুট করে একটা ক্যান্ডেলকে বিবেচনা করে আমরা আবার মার্কেট নিচে আসবে এই কথাটা বলতে পারছি না, সহসাই বলতে পারছি না, কারণ যে কোনো দিন যে কোনো মোমেন্টে 100 পয়েন্টস বাড়ার মতো আমাদের বাজারে শক্তি আছে। তো সেক্ষেত্রে আজকে যেহেতু রবিবার ছিল, দেশে বন্যা পরিস্থিতি অনেক খারাপ, অনেক মানুষ হয়তো পার্টিসিপেটও করতে পারেনি। যেমন আমি যদি ফেনী, নোয়াখালী, তারপরে কুমিল্লা এইসব অঞ্চলকে চিন্তা করি, এইসব অঞ্চল হয়তো অনেক ব্রোকারেজ হাউস ওপেনও হইতে পারে নাই। তো সেখানেও যদি আমরা 50 লাখ 50 বা 100 কোটি টাকা যদি ট্রেডও বিবেচনা করি, তো সেক্ষেত্রে তো আমাদের ভলিউম কম হবেই, এটাই একটা স্বাভাবিক ব্যাপার। তো স্বাভাবিক পরিস্থিতিতে আগামী দিন থেকে আমরা ক্যান্ডেলের বিবেচনায় মার্কেটের গতিপথটা আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবো। আপাতত একটু সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখেন, আর নতুন কোনো শেয়ার অ্যানালাইসিস দিব না, কারণ হচ্ছে আমরা হয়তো ভেবেছিলাম ব্যাংক যদি আজকেও কন্টিনিউ করে তাহলে আমরা ব্যাংক নিয়ে নতুন একটা আপডেট দিব, নতুন একটা পরিকল্পনাতে যাব। কিন্তু কিছু ব্যাংক বেড়েছে, কিন্তু অধিকাংশ ব্যাংকেরই পতন হয়েছে বা লোতে আছে। মাঝে মধ্যে একটা দুটো ব্যাংক বাড়ছে, তার মানে এটা হচ্ছে ব্যাংকের দিকে
কোন একটা সুনজর যাচ্ছে। স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়েও দিন বলেছিলাম, ন্যাশনাল ব্যাংক নিয়েও বলেছিলাম, কেন কোন দিন কোনটা বাড়ছে। সিমিলারলি আজকে স্কয়ার ফার্মও বেড়েছে। তপন সাহেব যেহেতু সিপিডিএল এর দায়িত্বে পড়েছেন, তো ওনার শেয়ারটার দাম না বেড়েতে পারবে না। তো এখন নতুন নতুন মানুষ পদচ্যুত হচ্ছে, পদচ্যুত হওয়ার সাথে তার শেয়ারটাও পদচ্যুতি ঘটতেছে, আর যারা নতুন পদে আসছে তাদের শেয়ারটার উত্থান ঘটছে। তো এটা কিন্তু অ্যানালাইসিসের পর্যায়ে পড়ে না, অ্যানালাইসিস করেও এই শেয়ারটাতে কোনো লাভ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।